নমস্কার। গল্পের আঙিনায় আমার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস কম্পাস। আজকে শুনব চতুর্থ পর্ব। কলকাতা এখন কালো হয়ে গিয়েছে। সকালগুলো যে এমন অন্ধকার আর মন খারাপের হতে পারে আমি ভাবতেও পারিনি কোনোদিন। হাওয়ায় কেমন যেন একটা ভয় আর অবিশ্বাস মিশে আছে। এক পাড়ার বন্ধু অন্য পাড়ায় ঢুকতে পারছে না। আড্ডাগুলো, খেলাগুলো আর আনন্দগুলো কারা যেন পিষে মেরেছে বুটের তলায়। কারা যেন ছোট ছোট লোহার জাল দিয়ে ভাগ করে দিয়েছে শহরটাকে। বড় ইউনিভার্সিটির মেকানিক্যাল শপ দখল করে তাতে পাইপ গান তৈরি চলছে। প্রফেসরকে থেঁতলে মারা হচ্ছে ক্যাম্পাসে। যার সঙ্গে বড় হয়ে ওঠা, তার রাজনৈতিক মত বিপরীতমুখী মনে হওয়ায় গলা কেটে ফেলে দেওয়া হচ্ছে পরানগর, বেলঘড়িয়া, দমদম, যাদবপুর, বজবজে। কেউ কারো দিকে সোজা করে তাকাচ্ছে না। কারফিউয়ে আচমকা শুনশান হয়ে যাচ্ছে রাস্তাঘাট। মনেই হচ্ছে না এটা আমার ছেলেবেলার শহর। খতম লাইন, বন্দুকের নলের মতো শব্দ এসে ভাগ করে দিচ্ছে বুর্জোয়া আর বন্ধুত্ব। বাড়ি থেকে বেরোবার আগে বাড়ির লোক ভাবছে দিনের শেষে ঠিকমতো ফিরে আসবে তো ছেলেটা। পুলিশের কালো গাড়ি, কোম্বিং আর কুয়াশা ঢাকা ময়দানে পালাতে চেষ্টা করে মৃত ক্রমশ ডাল ভাতের মতো স্বাভাবিক হয়ে উঠছে। পাশের পূর্ব পাকিস্তানের রক্তের সঙ্গে আমার শহরটাও পেটে ছুরি খেয়ে যেন পড়ে আছে চৌমাথার মোড়ে। এসবের মাঝে আমার খুব ব্যক্তিগত উপন্যাস আর প্রেম কি মানায়? আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আজ বিকেলে মনে পড়ছিল কথাগুলো। ভিতরে ভিতরে কি আমার গিল্ট ফিলিং হচ্ছে? আমি নিজেই কি প্রেমকে অন্যদের মতো খাটো চোখে দেখতে শুরু করেছি? বাসের জানালা দিয়ে বাইরে তাকালাম। গতকালও শিয়ালদা অঞ্চলে ঝামেলা হয়েছে, তাই আসার আগে বাবা সাবধান করেছিল। বৌদিও বলেছিল, দীপু আজ না হয় নাই গেলে, মেয়েটাকে বুঝিয়ে বলো পরে। কিন্তু আমি শুনিনি। এখন যা অবস্থা, তাতে ভয় পেলে রোজ ঘরে বসে থাকতে হবে। সেটা সম্ভব নাকি? আমার ইউনিভার্সিটি আছে না, পড়ানো আছে না? তাছাড়া ভয় এক ধরনের অভ্যেস, ওটাকে বাড়তে না দেওয়াই ভালো। কিরে, তখন থেকে কি ভাবছিস চুপ করে? তোর ওই প্রেমের নভেলের প্লট গুলিয়ে দিয়েছে? রচিত পাশ থেকে খোঁচা দিল। আমি বিরক্ত হলাম, বললাম, না ওসব হয়নি কিছু। ভাবছি এই যে তুই জোর করে এলি, তোকে না ঘাড় ধরে বের করে দেয় ওদের বাড়ি থেকে। রচিত বলল, তুই বুঝতে পারছিস না দীপু, সিমি আমার ওপর খুব খচে গিয়েছে। ওদের বাড়ি থেকে বলেছিল রাজনীতি করে এমন ছেলের সঙ্গে যেন যোগাযোগ না রাখে। ওকে বলেছিলাম যে এসবে আমি আর নেই। কিন্তু তুই বল, সেটা কি সম্ভব? সময়টা কি হাত গুটিয়ে বসে থাকার? আমি যে এখনো রাজনীতির সঙ্গে যুক্ত সেটা সিমি জেনে গিয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তুই বল, কোনো মানে আছে? আমি বললাম, তুই তো আমাদের সবাইকেই ঢক মেরেছিস। আর সত্যি বলতো রচিত, এসব রেভলিউশন কি আমাদের দেশে সম্ভব? কেন নয়? কারণ
এটা কিউবা বা বলিভিয়া নয়। আমাদের শহরের জিওগ্রাফিটা তেমন নয়। প্যারিস কি তেমন ছিল? ওখানে ফরাসি বিপ্লব হয়নি? বা মস্কো? আসলে জিওগ্রাফি নয়, মূল ব্যাপারটা হলো মাইন্ডসেট, ইচ্ছে আর সত্যিকারের ভালো করার চেষ্টা। যারা দীর্ঘদিন ধরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে তারা কি সহজে সব ছেড়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেবে? দেবে না। ফলে একটা টানাটানি মারামারি তো হবেই। পেট ভর্তি থাকলে শান্তির কথা বলাই যায়, কিন্তু যার খালি পেট তাকে বলে দেখ। আমি জানি রচিতের কথায় অনেক ফাঁক আছে, এক পেশে পানা আছে, কিন্তু সেসব নিয়ে বলতে গেলে ও আরো 1000টা তর্ক বাঁধিয়ে বসবে। শুধু বললাম, তাও অ্যাক্টিভলি কিছু করিস না। তোর কিছু হয়ে গেলে বাড়িতে তোর বাবা মায়ের কি হবে ভেবেছিস? জোরদার মজুদ্দারদের অত্যাচারে যারা মরছে তাদেরও কিন্তু বাবা মা আছে। আমি চুপ করে গেলাম। এরা ভাবে কি জীবনটা শুধুই ডায়লগ সর্বস্ব নাটক নাকি? কিরে, ড্যাম্প মেরে গেলি কেন? রচিত খোঁচালো আমায়। আমি বললাম, ইস, ইলেশ ফালতু অপেক্ষা করবে আমার জন্য। ও জানে ওর সঙ্গে আমি গাড়ি করে যাব। তুই এসে সব গুলিয়ে দিলি। কেন, বাস খারাপ? রচিত আবার ফুঁসে উঠল। খুব গাড়ি চিনেছিস না? আরে বাপ রে বাপ! আমার মাথা গরম হয়ে গেল। ট্রেনের দাঁতের মাজন বিক্রি করিস নাকি? তখন থেকে বকেই চলেছিস। ছেলেটা ওয়েট করবে তাই বললাম। আর বেশি বাসের জ্ঞান দিস না। নর্থ টু সাউথ যে ছাত্র ঠেঙিয়ে বেড়াই, সেটা কিন্তু কারো গাড়িতে চেপে নয়। আর ভুলে যাস না, তোদের নিজেদের 4টে গাড়ি আছে। ইলেশ ফালতু ওয়েট করবে তাই বাজে লাগছে। রচিত চোয়াল শক্ত করল। মালটাকে দেখলে দিমাগ খারাপ হয়ে যায় আমার। টেক্সট বুক প্রেমিক শালা। হতে পারে ও সিমির পিছনে সেই কলেজের ফার্স্ট থেকে পড়েছে, কিন্তু পিছনে পড়লেই যে সিমিরও ওকে পছন্দ হবে তা তো নয়। তবে ফালতু যত সব। আমি আবার বললাম, দেখ, মৌরিমা কিন্তু খুব রাগী মেয়ে। তুই এখনো ভেবে দেখ ওর বাড়ি যাবি কিনা। শালা, তোর জন্য আমার ঝাড় হবে। রচিত কিছু বলতে গিয়েও চুপ করে গেল। স্টপ এসে গিয়েছে, এবার নামতে হবে। রাস্তায় আজ লোকজন আছে। গতকালের গন্ডগোলের তেমন কোনো ছাপ নেই, বরং কেমন একটা শান্ত ভাব সবকিছুর মধ্যে। মনেই হচ্ছে না শহরটা জ্বলছে। আসলে রোজ রোজ নরকের মধ্যে থাকতে থাকতে হয়তো সেটাও সয়ে যায় মানুষের। কলকাতার রাস্তাঘাট আমি ভালোই চিনি। সেদিকটায় খুব একটা আসার দরকার না পড়লেও আমি ঠিক রাস্তায় চলে এলাম। বাড়ির নম্বর 18C, চাচা রেস্তোরাঁর কাছে। আমি দূর থেকে দেখতে পেলাম বাড়িটা। সামনের দরজায় বড় করে নম্বর লেখা আছে, সঙ্গে নাম উমানাথ সেন। আমি সাহস আনলাম বুকে, তারপর কলিং বেল বাজালাম। রচিত বলল, হ্যাঁ শোন না, তুই বলবি আমায় তুই জোর করে ধরে এনেছিস, কেমন? মানে? আমি অবাক হলাম। সেদিন তো মেডিকেল কলেজে খুব আদর্শ বলে তেজ দেখিয়ে চলে এসেছিলি, এখন আমায় তুই মিথ্যে বলতে বলছিস? আমার যুধিষ্ঠিরের মামা তো ভাই রে, মিথ্যে যেন খোকা বলে না। এইটুকু বলতে পারবি না আমার জন্য? তুই আমার প্রেমিকা নাকি? আমি বিরক্ত হলাম। আরে, মেয়েরা সফট হার্টের ছেলে পছন্দ করে, দেখবি তুই এটা বললে মরিমা কেমন খুশি হবে।
আমি বললাম, মৌরিমা পলিটিক্স একদম দু চোখে দেখতে পারে না। আমি পারবো না এত বড় মিথ্যে বলতে। আরে ওর সেন্টিমেন্টে আঘাত লাগবে, বুঝছিস না কেন? রচিত বলল, সিমিকে আমার সামনাসামনি ধরতেই হবে একবার। প্লিজ দীপু, হেল্প কর না ভাই। বয়স্ক একজন মানুষ দরজাটা খুলে তাকালো আমাদের দিকে। আমি বললাম, মৌরিমা আমাদের। লোকটা হাসল। আসুন আসুন, হ্যাঁ, মৌমার বন্ধুদের তো নেমন্তন্ন আজকে। আসুন, এই পাশেই জুতো খুলে রাখুন। আমি জুতো খুলতে গিয়ে থমকে গেলাম। বেশ অনেক জোড়া দামি জুতো, বেশিরভাগই মেয়েদের। কি কেস রে ভাই! আমি আর চোখে নিজের জামাটা দেখলাম। এটা দাদার জামা। আসলে আমার তেমন ভালো কিছু নেই পরার মতো। দাদার দুটো ভালো জামা আছে, সেগুলোর থেকে একটা বের করে দিয়েছে বৌদি। থাও, এখানে যে জুতো দেখছি, আমার নিজের জামাটা নিয়ে মনে মনে একটু কুঁচকে গেলাম। লোকটা বলল, আসুন আপনারা, এই ডান দিকের দরজা দিয়ে চলে যান। ঘরটা বেশ বড়। মাঝখানে পুরনো জমকালো একটা সোফা সেট পাতা। তাছাড়াও বেশ কিছু চেয়ার সাজানো আছে। ঘরের মধ্যে মহিলাই বেশি, তবে পুরুষ মানুষও আছে কয়েকজন। আমি কি করব বুঝতে না পেরে তাকিয়ে রইলাম। ঘরের লোকজনও পাল্টা তাকিয়ে দেখল আমায়। রচিত পাশ থেকে চাপা গলায় বলল, পেটি বুর্জোয়া সব। মনে হলো কষিয়ে দিই একটা গালে। তুমি এসে গিয়েছ? পাশের দরজার পেল্লায় পর্দাটা ঠেলে এ ঘরে ঢুকেই রচিতকে দেখে থমকে গেল মৌরিমা। দেখলাম সঙ্গে সঙ্গে ওর চোয়াল শক্ত হয়ে উঠল। রচিত বলল, সরি মৌ, আমি আসতে চাইনি, কিন্তু আদিত্যটা এমন করে ধরল যে আসতে বাধ্য হলাম। তুমি কিছু মনে করনি তো? বাই দ্য ওয়ে, সিমি এসেছে? মৌরিমা কেটে কেটে বলল, আমার নাম মৌরিমা। মৌ বলে আমার কাছের লোক ছাড়া কেউ ডাকে না, বুঝেছ? শিওর। রচিত অপমানটাকে কমপ্লিমেন্টে বদলাবার জন্য কাঁধ নাচিয়ে হাসল। তারপর বলল, সিমি? মৌরিমা ঠান্ডা চোখে তাকিয়ে বলল, ওই ঘরে, বাট আই গেস শি ডাজন্ট ওয়ান্ট টু টক টু ইউ এভার। রচিত হাসল আবার, বলল, সেটা আমি দেখে নিচ্ছি। তারপর পর্দা সরিয়ে চলে গেল অন্য ঘরে। আমি কি করব বুঝতে না পেরে তাকিয়ে রইলাম মৌরিমার রাগি রাগি মুখের দিকে। ও আমায় কি ভাবছে কে জানে। মৌরিমা বলল, ইলেশ আসবে না? তোমার তো ওর সঙ্গে আসার কথা ছিল। আমি মাথা নামিয়ে নিলাম। সত্যি ইলেশটা খুব রেগে যাবে। আসলে আমার সমস্যা আছে, কেউ কিছু বললে আমি চট করে না করতে পারি না, তাই রচিতকেও বারণ করতে পারিনি। মৌরিমা আরও কিছু বলতো, কিন্তু তার আগেই থমকে গেল। আমি ওর মুখ থেকে বুঝলাম যে কেউ একটা এসেছে। মাথা ঘুরিয়ে দেখে আমিও থমকে গেলাম। ইলেশ। ও আমায় দেখে ভুলে গেল এটা নেমন্তন্ন বাড়ি। এসে সোজা খামচে ধরল শার্টটা। বলল, কি রে, তোর ব্যাপারটা কি? এখানে তুই আর আমি ছিপ নিয়ে বসে মাছ ধরছিলাম এতক্ষণ। মজাক হ্যায় ক্যা? আমি বললাম, রচিত এমন করে ধরল, আমি ভেরি সরি, মানে খুবই সরি। শার্টটা ছাড় প্লিজ। ওই মালটা কি করছে এখানে? ইলেশ
মৌরিমার দিকে তাকালো। ও ইনভাইটেড? তাহলে আমি নেই। মৌরিমা বলল, গেট ক্র্যাশার, ওকে ভুলে যাও অ্যান্ড ডোন্ট ক্রিয়েট এ সিন। সবাই অলরেডি ভাবছে তোমরা কারা। ইলেশ সংযত করল নিজেকে, তারপর আমায় জামাটা ধরে টানলো এক কোণে। ও মালটা এলো কেন? আমি বিপন্ন গলায় বললাম, আরে কি করছিস? দাদার জামা ছিঁড়ে যাবে। ইলেশ আরও কিছু বলতে গিয়েছিল, কিন্তু মৌরিমা বাধা দিয়ে ঘরের কোণাটা দেখিয়ে বলল, ক্লাসের আরও কয়েকজন এসেছে। ইলেশ, তুমি ওদের সঙ্গে কথা বলো, আমার আদিত্যর সঙ্গে একটু দরকার আছে। আমার সঙ্গে? আমি ঘাবড়ে গেলাম, আবার ভালোও লাগলো। আমি তো চাই আমার সঙ্গেই শুধু ওর দরকারগুলো থাকুক, কিন্তু মেয়েটা এমন আলেকজান্ডারের মতো মুখ করে থাকে সব সময় যে ভয়ে কিছু বলতেও পারি না। ইলেশ বেজার মুখে তাকিয়ে দেখল আমাদের, তারপর সরে গেল। মৌরিমা আমার দিকে তাকিয়ে বলল, চলো। আমি ওকে অনুসরণ করে বললাম, নিচের ফ্লোরটাই এত বড়, আমাদের কলোনির 10টা ঘর ইজি ঢুকে যাবে। মৌরিমা বিশেষ পাত্তা দিল না। সিঁড়ি ভেঙে উঠতে উঠতে জিজ্ঞেস করল, শার্টটা দাদার? আমি মনে মনে কুঁচকে গেলাম। আবার বললাম, হ্যাঁ, মানে কিছু নয়। এত কুঁকড়ে আছো কেন? চুরি করেছো নাকি? তোমায় আমি জেঠুর কাছে নিয়ে যাব। খুব গম্ভীর রাশভারী মানুষ, যা জিজ্ঞেস করবেন ঠিক ঠিক উত্তর দেবে। আমায় জিজ্ঞেস করবেন কেন? কি জিজ্ঞেস করবেন? জেনারেল নলেজের প্রশ্ন? এটা ওরাল পরীক্ষা নাকি? আমার হাতের আর পায়ের তালু নিমেষে ঘেমে গেল। মৌরিমা বলল, বড্ড বাজে বক্ক, রচিতের সঙ্গে মিশলে এমনই হবে। আমি মাঝ সমুদ্রে পড়া মানুষের মতো বললাম, আমি কিন্তু ওকে নিয়ে আসিনি, ও নিজেই। চুপ! মৌরিমা চোখ বড় বড় করে আমায় প্রায় মেরেই ফেলল। জেঠুর ঘর, চলো। জেঠু না কমল মিত্রের ডুপ্লিকেট বুঝলাম না। একই রকম পোশাক, পাইপ, ব্যাগ ব্রাশ করা চুল আর কাঠের বড় রিভলভিং চেয়ার, সঙ্গে দেওয়াল আলমারিতে প্রচুর বই। মৌরিমা নরম গলায় বলল, জেঠু, এই আদিত্য, তোমায় বলেছিলাম ওর কথা। জেঠু মুখ তুললেন, মনে হলো কৃপা করলেন আমার উপর। তারপর বললেন, যাদবপুরের কলোনিতে থাকো, সেখান থেকে আসো পড়তে? হ্যাঁ স্যার। আমি মাথা নাড়লাম। স্যার? জেঠু ভুরু তুললেন। এই 71-এ তোমার মতো বয়সী ছেলেরা তো আমাদের পেটে ছোড়া ঢুকিয়ে দিচ্ছে, সেখানে স্যার? রাজনীতি করো? আমি যত জোরে পারা যায় মাথা নেড়ে বললাম, একদমই না। জেঠু বললেন, হাসতে মাথা খুলে পড়ে যাবে। তোমরা বাঙাল কোথাকার? স্যার, কুমিল্লা, তবে আমি দেখিনি। বামুন? হ্যাঁ? আমি বুঝলাম না, আমার ছোটোখাটো চেহারা দেখে আইট নিয়ে বলছেন কিনা কিছু। কানে দোষ আছে? বলছি ব্রাহ্মণ? হ্যাঁ, রাঢ়ী শ্রেণী, ভরদ্বাজ গোত্র। আর কি বলতে হবে বুঝতে পারলাম না। কোন বেদি? বেদি? না স্যার,
ক্রিকেটে ইন্টারেস্ট নেই। কমিক করছো? জেঠু চোয়াল শক্ত করলেন। ঋগ্বেদী না সামবেদী? কোন বেদী ব্রাহ্মণ জিজ্ঞেস করছি। আর বইতে পড়ো? 6 সুতো না 9 সুতোর বইতে? ত্রিসন্ধ্যা আহ্নিক করো? আচমন মন্ত্র মনে আছে? আমি মৌরিমার দিকে তাকালাম। এবার কেঁদে ফেলবো যে কোনো সময়। জেঠু কি আমার কাছে টাকা পান, না আগের জন্মে ওর পাকা ধানে মই টেনেছিলাম? জেঠু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি নাকি নোভেল লেখো ইংরেজিতে? কি নোভেল? নিজে পড়েছ কিছু? ডিকেন্স, থ্যাকারে, হার্ডি, মানিক, তারাশঙ্কর, নাকি সুনীল গাঙ্গুলি পড়ো? আমি চুপ করে থাকলাম। মনে মনে রাগ হচ্ছে আমার। ইউনিভার্সিটিতে মৌরিমা নিজেই দুটো থাপ্পড় কষিয়ে দিতে পারত সবার সামনে। এমন জেঠুকে ভাড়া করে আমায় ধুলাই দেওয়ার কি দরকার? জেঠু বললেন, সি ইয়াং ম্যান, লেখাপড়া করো। গরিবের ছেলে তুমি, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াও। এসব নভেল টভেল থাও ইংরেজি ভাষায় লেখা বন্ধ করো। গরিবের ঘোড়া রোগ হতে নেই। রাজনারায়ণ দত্তের বেটাকে পর্যন্ত বাংলায় লিখতে হলো। যাকে ভালো করে খেয়ে যেও, লজ্জা করো না। ঘরের বাইরে বেরিয়ে পেটটা আইঢাই করে উঠল। মনে হলো এরপরে আবার খাবার? এত খেয়ে ফেলেছি যে কি বলবো। মৌরিমা তাকিয়ে দেখল আমায়, তারপর বলল, মায়ের সঙ্গে পরে আলাপ করাবো, এবার আমার ঘরে চলো। তো তো ওমার ঘরে? আমার মাথা গুলিয়ে গেল। এসব কি হচ্ছে ভগবান? এসো। আচমকা মৌরিমা আমার হাত ধরে টেনে নিয়ে গেল ওর ঘরের ভিতরে। ঘরের দরজা পার করেই আমি কেমন যেন অবশ হয়ে গেলাম। এত সুন্দর গন্ধ কিসের? আমি যেখানে থাকি সেখানে গন্ধ বলতে খারাপ কিছুই মনে পড়ে। মৌরিমা বলল, তোমায় একটা জিনিস দেখাবো, দেখবে? হ্যাঁ। ও কি ভেবেছিল আমি না বলবো? ও এগিয়ে গিয়ে আলমারি খুলল, তারপর বের করে আনলো একটা কাঠের বাক্স। সেটা টেবিলে রেখে আলতো করে তার ঢাকনাটা খুলল। তারপর বলল, এই দেখো, এটা আমার বাবা আমায় দিয়েছিল ছোটবেলায়, এমনই একটা জন্মদিনে। আজ তোমার জন্মদিন? আমি কি বলবো বুঝতে পারলাম না। আমি একটা আস্ত গাধা, এটা তো আমার আগেই বোঝা উচিত ছিল। তাই নিচের ঘরের টেবিলের ওপর অত গিফট কি এমনি এমনি আছে? আহ! মৌরিমা আলতো ধমক দিল। ভুল কথায় কনসেন্ট্রেট করছো কেন? বাবা এটা দিয়েছিল আমায়, সেটাই আসল। আমি দেখলাম কাঠের বাক্সে রাখা একটা কম্পাস, খুব সুন্দর দেখতে। প্রতিটা পয়েন্টের মাথায় গোলাপের পাপড়ির মতো চিহ্ন। এটা রোজ কম্পাস, কি সুন্দর না? ইংল্যান্ডের এক কোম্পানি এটা বানিয়েছিল। জানো, এমন কম্পাসের নাকি আর একটা পেয়ার হয়, যেটার কাঁটা সব সময় দক্ষিণ দিক নির্দেশ করে। বাবা বলেছিল ও রকমটাও পরে কিনে দেবে, যাতে পেয়ারটা কমপ্লিট হয়।
কিন্তু বাবা তো আর থাকলো না। ট্রেড ইউনিয়ন করতো, জেঠু বারণ করতো, বলতো বিদেশ থেকে পড়াশোনা করে এসে এসবে যেন জড়িয়ে না পড়ে। কিন্তু তারপর একদিন গুলি চলল ফ্যাক্টরির গেটে। আমার তখন 9 বছর বয়স। বাবাকে মর্গ থেকে বাড়িতে নিয়ে এসেছিল কিছুক্ষণের জন্য। মুখটুকু শুধু দেখতে পেয়েছিলাম। আজও চোখ বন্ধ করলে ওই মুখটা দেখতে পাই। মৌরিমার গলাটা কেমন যেন গড়িয়ে গেল জলের দিকে। আমি বললাম, আজ এসব থাক, ভালো একটা দিন থাক। কিচ্ছু ভালো না, এটা জাস্ট আরেকটা দিন। মা এসব করে। মৌরিমা মুখ নামালো। আমার গলার কাছটা কেমন যেন করছে। এক হাতের মধ্যে মৌরিমা, ও মুখটা নামিয়ে রেখেছে। জানলা দিয়ে আসা নরম আলোয় কি যে সুন্দর লাগছে ওকে। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, শুধু বললাম, তোমাকে আমি ওই সাউথ ইন্ডিকেটিং কম্পাসটা কিনে দেবো একদিন, কেমন? সত্যি দেবে? প্রমিস? মৌরিমার চোখ দুটো যেন জল ভেঙে প্রজাপতির মতো ডানা মেলল। আমি বললাম, সত্যি বলছি, পৃথিবীর যেখান থেকে হোক আমি ওটা এনে দেব তোমায় মৌরিমা, তুমি দেখো। ও তাকালো আমার দিকে, তারপর আলতো করে হাত রাখলো আমার হাতে, বলল, মৌরিমা নয়, মৌ। বলেছি না, আমার কাছের মানুষেরা আমায় মৌ বলে ডাকে। ব্যর্থ মনোরথ কথাটা স্কুল লাইফে বহুবার পড়েছে জিতু, কিন্তু আজ প্রথম বুঝতে পারল এর আসল অর্থ কি। বালিগঞ্জ স্টেশনে নেমে ওর মনে হলো, এই যে জিরাফের গলার মতো মাথা নিচু করে থাকা ওভারব্রিজে এত মানুষ পিলপিল করছে, এরা রাতে কোন গর্তে গিয়ে ঢোকে? আর এদের মধ্যে কত শতাংশের মনোরথের আগে প্রায় রোজই ব্যর্থ শব্দটা বসে? ট্রেন থেকে নেমে খিদেটা পেয়েছিল ওর, কিন্তু স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডের পাশের দুটো রোলের দোকান দেখে সেটা যেন আরও বেড়ে গেল। ও হিসেব করে দেখল পকেটে কত টাকা আছে। উসমিল ওকে 500 টাকা দিয়েছে যাতায়াত আর খাওয়ার জন্য। যেতে আসতে ট্রেনে আর রিকশায় লেগেছে 72 টাকা মতো। আর দুপুরে অশোকনগর স্টেশনের কাছে 18 টাকায় মাছ ভাত খেয়েছে। মোট খরচ 90 টাকা, মানে হাতে এখনো 410 টাকা আছে। সেখান থেকে স্বচ্ছন্দে ও একটা রোল খেতেই পারে, কিন্তু মন সায় দিচ্ছে না। কেউ টাকা দিয়েছে মানেই সেখান থেকে যা খুশি খরচ করা ঠিক নয়। খুব চিপ লাগে এসব করতে। ওর নিজের টাকা নেই বেশি, মাকে একটু বেশি টাকা দিতে হবে এবার, তাই নিজের ইচ্ছের উপর আরো বেশি করে লাগাম পরাতে হবে। জিতু ছোট্ট একটা দোকানের সামনে দাঁড়িয়ে 2 টাকার মুড়ি আর 3 টাকার বাদাম কিনল। ও জানে খিদে পেলে আমলকিও অমৃত মনে হয়। এখান থেকে উসমিলের ফ্ল্যাটটা বেশ দূর, সেই আলিপুর। সময় থাকলে অবশ্য হেঁটেই চলে যেত। কতক্ষণ লাগবে? বড়জোর ঘন্টা, সোয়া ঘন্টা। কিন্তু আজ সেটা করা যাবে না। জিতু জানে কলকাতায় বহু লোক আছে যারা 15 মিনিট হাঁটতে হবে শুনলেই মনে মনে রোগা হতে থাকে, কিন্তু ওর কাছে হাঁটাটাই জীবনের অঙ্গ।
কতদিন যে পার্ক সার্কাস থেকে হেঁটে ভবানীপুর গিয়েছে জিতু। কিন্তু আজ এখানেই সন্ধ্যে 7:30 বাজে, তাই ওসব করা যাবে না। দ্রুত পৌঁছতে হবে ওই ফ্ল্যাটে। কিন্তু তারপর কি বলবে জিতু? ব্যর্থ মনোরথের গল্প শোনাবে? আজ সকাল 8:30 নাগাদ উষ্মিরের ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিল। কথা ছিল সেই কল্যাণগড়ে যাবে। গাড়ি করে যেতে 2-2.5 ঘন্টা মতো লাগবে ওদের, তাই সকাল সকাল বেরোলে তাড়াতাড়ি ফিরতেও পারবে। বুড়ি আজও দরজা খুলে দিয়েছিল। জিতু জুতো খুলে জিজ্ঞেস করেছিল, ম্যাডাম রেডি? দিদির তো জ্বর হয়েছে, শুয়ে আছেন, আপনাকে ভিতরে যেতে বললেন, আসুন। বুড়ির পেছন পেছন গিয়েছিল জিতু। এমন দুধ সাদা বেডরুম কোনো দিন দেখেনিও। দেওয়াল, কার্পেট, বালিশ, লেপ, আসবাবপত্র সব সাদা। দেখে মনে হচ্ছিল গোটা ঘরটাই যেন সাবানের ফেনায় ডুবে আছে। একটা সাদা বিন ব্যাগ দেখিয়ে উসমিল বলেছিল, বসো। মানে তোমার জ্বর? জিতু উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, তাই আজ আমি যেতে পারবো না, তোমায় একাই যেতে হবে। আমি বিহারীকে বলে রেখেছি তোমায় গাড়ি করে নিয়ে যাবে। ওই কল্যাণগড়ে গিয়ে তুমি খুঁজে বের করো সীমন্তিনীকে। আমি একা যাব? জিতু মাথা নেড়েছিল। ওকে, কিন্তু গাড়িতে নয়, ট্রেনে বেরিয়ে যাব। শিয়ালদা থেকে হাবড়া বা বনগাঁ লোকাল ধরব, আর হাবড়ায় নামবো না, তার আগের স্টেশনে নামবো। সেখান থেকে কল্যাণগড় যাওয়া সোজা। ট্রেনে? বুড়ি বলছিল ওই রুটে খুব ভিড় হয়, ওর মামার বাড়ি ওইদিকে। ইটস লাইক ক্যাটেলস প্যাকড ইন এ ট্রেন। তাই? ক্যাটেলস নয়, মানুষ। আমরা ইন্ডিয়ানরা ছোট থেকেই তেঁতুল পাতার কনসেপ্টে বিশ্বাসী। মানে? ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল উসমিল, আর সেই তাকানোটুকুতেই কেমন যেন থমকে গিয়েছিল জিতু। মুড়িটা শেষ করে বাস ধরল জিতু। যেতে যখন হবেই আর দেরি করে লাভ কি? তাছাড়া উসমিলের শরীর খারাপ, হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। সন্ধেবেলা বাসে ভালোই ভিড় থাকে, তাও কোনো মতে এক পাশে একটু জায়গা করে নিল। বাঙালিদের মধ্যে 6 ফুট লম্বা মানুষ খুব একটা দেখা যায় না। তার সঙ্গে জিতুকে দেখতেও ভালো। ও বুঝতে পারল লেডিস সিটের থেকে একটা অল্প বয়সী মেয়ে ওকে ভিড়ের ফাঁক দিয়ে দেখছে, ওর চোখে চোখ রাখার চেষ্টা করছে। জিতু চোখ ফিরিয়ে নিল। ওর মনে পড়ে গেল উসমিলের মুখটা। ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল উসমিল। জানলার সাদা লেসের পর্দা দিয়ে আলো এসে পড়ছিল উসমিলের মুখের একপাশে। অগোছালো ছোট চুল, টানা তুলি দিয়ে আঁকা চোখ, আর সর্দিতে গোলাপি হয়ে যাওয়া নাকের মাথা। আচমকা কেউ যেন জিতুর গলায় একটা গিঁট বেঁধে দিয়েছিল। বুকের ভিতরে ছটফট করে উঠেছিল 19টা খরগোশ। ও বুঝতে পেরেছিল এই মুহূর্ত থেকে ওর জীবনের রোদের রংটাই পাল্টে গেল। জিতু কথা বলতে পারছিল না। এত সুন্দর কাউকে ও কোনো দিন দেখেনি। এমন পদ্মের পাপড়ির মতো গায়ের রং কি করে হয় মানুষের? অসুস্থ হয়েও এত সুন্দর থাকা যায়? কি হলো? তেঁতুল পাতার ব্যাপারটা কি? জিতু চোয়াল শক্ত করে সামলেছিল নিজেকে। জীবনে কোনো কোনো জিনিস আছে যা স্বপ্নেও দেখতে নেই। ও বলেছিল, ওটা একটা বাংলা প্রবাদ। যাকগে, আমি বেরোচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব খবর নিয়ে আসব।
উসমিল হাউসকোটের পকেট থেকে 5টা 100 টাকার নোট বের করে জিতুর দিকে বাড়িয়ে বলেছিল, এটা রাখো, ফর ইউর এক্সপেন্সেস। টাকা নিয়ে ভিতরে ভিতরে কেন্নর মতো গুটিয়ে গিয়েছিল জিতু। টাকাটা হাত বদল হওয়ার সময় উসমিলের আঙুলের ছোঁয়া লেগেছিল সামান্য, বিদ্যুৎ স্পর্শ। কিন্তু তারপরে নিজের পেতে রাখা হাতটা দেখেছিল ও, আর বুঝেছিল দুটো হাতের পার্থক্য। বুঝেছিল ওর মনের মধ্যে উসমিলের জন্য তৈরি হওয়া ভালো লাগার সবটুকু ছিঁড়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিতে হবে। টাকাটা দিয়ে উসমিল গম্ভীরভাবে বলেছিল, মনে রাখবে, দাদুর কাছে শুনেছি সীমন্তিনীর নাকি নাকের উপর একটা তিল ছিল, সেটাই ওর আইডি মার্ক, ওটাই লক্ষ্য করবে। আর হ্যাঁ, সোজা যাবে আর সোজা আসবে, পথে কোনো মেয়ের সঙ্গে ঝাড়ি করবে না, বুঝেছ? কাজের সময় ওসব একদম ভালো নয়। জিতু ঠিকানা লেখা কাগজটায় দেখেছে যে সীমন্তিনী এখন আর বড়ুয়া নেই, দস্তিদার হয়ে গিয়েছে। ও ভেবেছিল এবার নিশ্চয়ই খবর পাওয়া যাবে। লোকালে করে অশোকনগর নেমে অটো পাল্টে পাল্টে কল্যাণগড় মোড় পৌঁছতে 1.5 ঘন্টার মতো লেগেছিল জিতুর। ওইসব অঞ্চলে বড় বড় অটো চলে, ওরা বলে ডিজেল অটো। কল্যাণগড় মোড়ে অটো থেকে নেমে এদিক ওদিক তাকিয়েছিল জিতু। রোদে কেমন একটা ঝিম ধরা ভাব, হাওয়ায় আলস্য, চারিদিক গাছপালার সবুজ ছায়ায় মোড়া। জায়গাটা খুব সুন্দর, নির্জন। শহরের মধ্যে এত হিজিবিজি শব্দ আর লোকজন নেই। ঠিকানাটায় পুষ্পেন্দু ঘোষ দস্তিদারের নাম ছিল, ইনি সীমন্তিনীর হাজব্যান্ড। মোড়ের পাশে একটা বড় বট গাছ, গোড়াটা সিমেন্ট দিয়ে গোল করে বাঁধানো। সেখানে 2টি ছেলে বসে আড্ডা দিচ্ছিল। মফস্বলে সবাই সবাইকে চেনে মোটামুটি, জিতু নিজে মফস্বলের ছেলে বলেই এটা জানে। ও ছেলে দুটোর সামনে গিয়ে জিজ্ঞেস করেছিল, ভাই, এখানে পুষ্পেন্দু ঘোষ দস্তিদারের বাড়িটা কোথায়? কি নাম? নামটা আবার বলেছিল জিতু। ছেলেটা এবার বলেছিল, ও জুতো পুষ্পেন, ওই সামনে চলে যান, দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে গোলাপি রঙের বড় দোতলা বাড়িটা, যান। জুতো পুষ্পেন মানে? জিতু ঘাবড়ে গিয়েছিল একটু। সেই দেখে ছেলেটা বলেছিল, ওর জুতোর ব্যবসা আছে কলকাতায়, মাল্লু প্রচুর, কিন্তু হাড় কিপটে। আমাদের দুর্গাপুজোয় মালটা 31 টাকা চাঁদা দেয়, কিন্তু ভোগ নেওয়ার সময় বাড়ির সমস্ত বাটি ঘটি পাঠিয়ে দেয়, বোধহয় স্নানের বালতিগুলোও পাঠায়। একদম চিড়িয়াখানার পিস, যান, বুঝবেন। এখানে বাড়িগুলোকে দেখলেই বোঝা যায় একসময় কোয়ার্টার ছিল, কিন্তু এখন রদবদল করে নানান ডিজাইন করা হয়েছে। ডোরবেল বাজাতেই একজন বয়স্ক কাজের মহিলা বেরিয়ে এসেছিল। জিতুকে দেখে জিজ্ঞেস করেছিল, কাকে চাই? পুষ্পেন্দুবাবু আছেন? মহিলাটি উত্তর দেওয়ার আগেই পিছন থেকে একজন বলেছিল, আমি পুষ্পেন্দু, কি ব্যাপার? জিতু এবার দেখেছিল ভদ্রলোককে। বয়স 70-এর উপর, কালো, বেটে, পাকা ভুরু দুটো বিরক্তিতে কুঁচকে আছে। জিতু বলেছিল, আমি কলকাতা থেকে আসছি একটা দরকারে। সেলসম্যান নাকি? পুষ্পেন্দুর চোয়াল শক্ত হয়েছিল। না না, জিতু বলেছিল, ও সব নয়। আচ্ছা, সীমন্তিনী দেবী কি আপনার স্ত্রী? উনি কি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি নিয়ে পাশ করেছিলেন? পুষ্পেন্দু ভুরু কুঁচকে বলেছিল, হ্যাঁ, কেন? ওর কাছে একটা খবর জানার ছিল।
ওর এক কলেজের বান্ধবী সম্বন্ধে। আপনি কে বলুন তো? পুষ্পেন্দুর বিরক্তিটা এবার ছিটকে বেরিয়েছিল বাইরে। জিতু নিজের নাম বলেছিল, তারপর জিজ্ঞেস করেছিল, ওর ওর সঙ্গে কি একবার কথা বলা যেতে পারে? মানে, আমরা একজনকে খুঁজছি, তিনি আপনার স্ত্রীর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সে তো হলো, আপনি কে, গোয়েন্দা? পুষ্পেন্দু খেকিয়ে উঠেছিল। না না। জিতু বিব্রত হয়েছিল। ও জানতো এমন কিছু একটা হতে পারে, সঙ্গে উষ্মিল থাকলে কিন্তু এটা হতো না। মেয়ে দেখলে এখনো মানুষজন নরম হয়ে যায়, আর আজকাল যা অবস্থা তাতে কেউ কাউকে বিশ্বাস করে না। জিতু কি বলবে বুঝতে পারছিল না। ও আমতা আমতা করে বলেছিল, আমি ওদেরই এক ব্যাচমেটের কাছ থেকে এসেছি, উনি আসলে একজনকে খুঁজছেন। ওর বাবা! পুষ্পেন্দু বিরক্ত হয়েছিল। যত ঝামেলা, ওসব হবে না। প্লিজ। জিতু কি বলবে বুঝতে পারছিল না। পুষ্পেন্দু আর ভদ্রতার তোয়াক্কা না করে বলেছিল, তুমি কে হে? তোমায় বাড়িতে ঢুকতে দেব কেন? যদি ডাকাত হও, বাড়িতে ঢুকে সব কিছু দেখে তারপর যদি রাতে হানা দাও তখন? দেখুন, আমি আমার নাম বললাম, কলকাতায় কোথায় চাকরি করি সেটাও বলেছি, ফোন নম্বর দিচ্ছি। আমার বস এক্স পুলিশ অফিসার, নাম সত্যভূষণ রায়। আমি বহু দূর থেকে এসেছি। প্লিজ, আপনার স্ত্রী যদি আমার সঙ্গে একটু কথা বলেন, আমার খুব উপকার হয়। প্লিজ। জিতু যথাসম্ভব কাতর হয়ে বলেছিল, কথা বলবে। পুষ্পেন্দু কেমন যেন ক্লান্ত আর অন্যমনস্ক হয়ে পড়েছিল হঠাৎ, যেন বিরক্তির মুখোশটা খুলে পড়েছিল আচমকা। তারপর বলেছিল, আচ্ছা, এমন কান্নাকাটি করছো যখন, এসো। তবে দেখো, সিমি যদি তোমার সঙ্গে কথা, আমার সঙ্গে তো গত 6 বছরে একটাও কথা বলেনি। পকেটে ফোনটা নড়ে উঠল আচমকা। এখন কে? বিরক্ত হলো জিতু। ভিড়টা আর বাড়েনি, বরং হাজরার পর একটু কমেছে। ও মোবাইলটা বের করে দেখল, অচেনা নম্বর। চট করে অচেনা নম্বর ধরে না জিতু, কিন্তু আজ ধরল। হ্যালো, কে? জিতেন্দ্র। ওপাশে একটা মেয়ের গলা। জিতু থতমত খেয়ে গেল। আরে, আমি আঁখি। কি খবর তোর? কোনো পাত্তাই নেই। জিতুর মুখটা তেতো হয়ে গেল। আঁখি? ও কেন ফোন করছে? বলল, হ্যাঁ বল, কি হয়েছে? কি হবে? আমি কি এমনি ফোন করতে পারি না তোকে? তুই তো করবি না, আমিই করলাম। আঁখির গলায় কি অভিমান? বুঝতে পারল না জিতু। এক সময় আঁখির সঙ্গে একটু কথা বলবে বলে ও কত অপেক্ষা করেছে, আর এখন আঁখির সঙ্গে কথা বলতে ওর অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। কিরে, চুপ করে আছিস কেন? ব্যস্ত? না, এই বাসে তো, তাই। জিতু ঘাড় নিচু করে দেখল, গোপালনগর পেরোচ্ছে বাস, এবার ওকে নামতে হবে। আঁখি বলল, একদিন আয় না আমার ফ্ল্যাটে বালিগঞ্জে, আমি ঠিকানা মেসেজ করে দেব, আয় না। জিতু দেখল জাজেস কোর্ট আসছে। ও বলল, আমায় এবার নামতে হবে রে। ও। আঁখি সামান্য থমকে গেল, তারপর বলল,
ঠিক আছে, কিন্তু আমার ফ্ল্যাটে আসতেই হবে একদিন, মনে থাকে যেন। রাখছি। আজ লিফটের জন্য জিতুকে দাঁড়াতে হলো একটু। এই বাড়িটা সব সময় কেমন যেন থমথম করে। যে 2-4 জনকে দেখা যায় তারাও নাক আকাশে বেঁধে হাঁটে। মাঝে মাঝে জিতুর মনে হয় ও হাওয়ার তৈরি, ওকে দেখা যায় না, ও অদৃশ্য। ফ্ল্যাটের ডোরবেলটা বাজিয়ে একটু সরে দাঁড়ালো জিতু। এখন কেমন আছে উষ্মিল কে জানে। দুপুরবেলা একবার ইচ্ছে হয়েছিল ফোন করে খবর নিতে, কিন্তু করেনি। কেমন যেন বাঁধো ভাদো ঠেকেছিল ওর। মনে হচ্ছিল উষ্মিল নিশ্চয় ওকে খারাপ ভাববে, বিরক্ত হবে ওর উপর। তাছাড়া যদি বুঝে ফেলে সেই 19টা খরগোশের উপস্থিতি, তবে। আসুন দাদা। বুড়ি দরজাটা খুলে সরে দাঁড়ালো। জিতু ভিতরে ঢুকে জুতো খুলতে গিয়ে দেখল আর একটা জুতো রাখা আছে। কেউ এসেছে? ও কি তবে ভুল সময় এসে পড়ল? সামান্য সংকোচ হলো ওর। তবে কি চলে যাবে? বুড়ি তাড়া দিল। দাদা ভিতরে চলুন, দিদি বলেছে যে আপনি আসবেন, দিদি ওয়েট করছেন। বসার ঘরে ঢুকেই থমকে গেল জিতু। চিরাগ বসে রয়েছে, আর চিরাগের পাশের সোফায় গায়ে একটা চাদর দিয়ে আধশোয়া হয়ে আছে উষ্মিল। জিতুর মনে হলো শরীরের কথাটা একবার জিজ্ঞেস করে, কিন্তু তারপরই মত বদলালো। চিরাগ কি ভাববে কে জানে। তার চেয়ে কাজের কথাটা সরাসরি বলাটাই ঠিক হবে। জিতু সামান্য সময় নিয়ে বলল, তোমায় কল্যাণগড়ের খবরটা দিতে এলাম। উষ্মিল কিছু বলার আগেই চিরাগ যেন রে রে করে উঠল। আরে তুমি মানে? হোয়াট ননসেন্স! তুমি ওকে তুমি করে বলছো কোন সাহসে? হ্যাঁ, কি ব্যাপার তোমার? জিতু কি বলবে বুঝতে পারল না। ও ভ্যাবা চাকা খেয়ে গেল একদম। চিরাগের ব্যবহারটা প্রথম দিনেই খারাপ লেগেছিল ওর। হাত যেন আসল মানুষটা বেরিয়ে পড়ল সামনে। চিরাগ বলল, কি হলো? স্পিক আপ! ইয়ার কি হচ্ছে? উত্তর দাও। আহ! উষ্মিল বিরক্ত হলো। এত চিৎকার করছো কেন? মাথাটা ধরিয়ে দিলে একদম। ওকে আমিই বলেছি ওসব ম্যাডাম ফ্যাডাম আর আপনি যেন না বলে। চিরাগ ভুরু কুঁচকে তাকালো উষ্মিলের দিকে, তারপর বলল, ইউ শুড নট এনকারেজ দিস কাইন্ড অফ থিংস। দিস ক্লাস অফ পিপল ডোন্ট নো দেয়ার লিমিট। দিস ক্লাস অফ পিপল মানে? চিরাগ কি ভেবেছে যে ও ইংরেজি বোঝে না? কোন শ্রেণীর মানুষ ও? নিমেষে জিতুর কান গরম হয়ে গেল। শরীরের সমস্ত রক্ত দল বেঁধে জটলা করল মাথায়। হাত দুটো নিজের অজান্তেই মুঠো করে ফেলল। মনে হলো চিরাগের ওই গাজরের মতো মাথাটা ঘাড় থেকে ছিঁড়ে নেয়। ও শ্যাট আপ! আজ অবস্থা থেকে উঠে বসল উষ্মিল। তারপর জিতুর দিকে তাকিয়ে বলল, তুমি বলো কি ব্যাপার? খোঁজ পেলে মৌরিমা সেনের? আর দাঁড়িয়ে আছো কেন? বসো। জিতু বসল, নিজেকে একটু সামলে নিল মনে মনে। তারপর বলল, সীমন্তিনী দেবী কথা বলার মতো অবস্থায় নেই একদম। গত 6 বছর ধরে উনি শয্যাশায়ী, ফার্নিচারের মতো হয়ে গিয়েছেন। কাউকেই চিনতে পারেন না, এমনকি নিজের সন্তানদের পর্যন্ত চিনতে পারেন না। তবে কি হবে এখন? উষ্মিল হতাশ হয়ে মাথায় হাত দিল। ওকে খুঁজে পাবো কি করে? দাদুকে যে বলেছিলাম ঠিক খুঁজে বের করব, তার কি হবে?
চিরাগ লাফিয়ে উঠল। এবার জিতুর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুমি তুমি এখনো ট্রেস করতে পারোনি? এখনো না? এখনকার দিনে এত টেকনোলজিক্যাল অ্যাডভান্সের যুগেও পারোনি? কি আর কি হচ্ছে? গোয়েন্দা হওয়া হয়েছে? পোয়ারো, হোমস হবে? একজনকে খুঁজে পেতে এত সময় লাগে? কি পেয়েছো কি? হ্যাঁ, এত ইনকম্পিটেন্ট কেন? জিতু বলল, স্যার, এত সহজ নয়। একজন সেই 70s প্রথমে ইউনিভার্সিটি ছেড়ে গিয়েছেন। কোথায় গিয়েছেন, কিভাবে আছেন এখন, সেটাকে 40 বছর পরে এভাবে খুঁজে পাওয়া সহজ? সহজ হলে তো আমি নিজে করতাম। চিরাগ চিৎকার করল, তোমাদের পিছনে টাকা নষ্ট করতাম না। কাজের বেলায় কিছু পারো না, কিন্তু বিল তো করবে 2 মাইল লম্বা। লজ্জা করে না? জিতুর মনে হলো এবার মারবেই বেটাকে। উসমিলের সামনে ওকে সব বলছে, অমন শিরিঙ্গে শরীরটা নিয়ে লাফাচ্ছে। উসমিল না থাকলে ওকে ভেজা গামছার মতো নিংড়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিত। চিরাগ লাফাতে লাফাতে বলল, তুমি তুমি একটা ইনকম্পিটেন্ট বাফুন, একটা। চুপ, একদম চুপ। আচমকা উসমিল লাফিয়ে উঠল সোফা থেকে। তারপর চিরাগের দিকে তাকিয়ে চাপা গলায় বলল, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, or I will chuck you out of here. যাও। চিরাগ থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। জিতু দেখল উসমিলের সারা শরীরে যেন আগুন জ্বলছে। মুখটা টক টকে লাল হয়ে উঠেছে, চোয়াল শক্ত। মনে হচ্ছে যে কোনো সময় দপ করে গোটা শরীরটাই মশালের মতো জ্বলে উঠবে। চিরাগ বলল, তুমি তুমি আমায় আমার বাড়ি থেকেই বের করে দিচ্ছ? এবার দেব। আর এটা তোমার নয়, আঙ্কেলের ফ্ল্যাট। উনি থাকতে দিয়েছেন আমায়। ডোন্ট ফ্ল্যাটার ইয়োরসেলফ। নাও গেট দ্য হেল আউট অফ হিয়ার। গো গো। চিরাগ একবার জিতুর দিকে কটমট করে তাকালো, তারপর দুরদার করে বেরিয়ে গেল ঘর থেকে। জিতু উঠে দাঁড়ালো। পুরো সন্ধেটা নষ্ট হয়ে গেল। কি বাজে ব্যাপার! এসব একদম ভালো লাগে না জিতুর। এমন ঝামেলা করে কি যে হয়। তুমি উঠলে কেন? উসমিল এবার ঘুরল ওর দিকে। গলায় এখনো তেজ। মানে, আমি ভাবলাম, লজ্জা লাগে না তোমার? উসমিল সোজাসুজি তাকালো জিতুর দিকে। ওই 1.5 ফুটের একটা লোক তোমায় ধমকে গেল। ক্যান্ট ইউ গিভ হিম এ টাইট স্ল্যাপ? ওর অসভ্যতা সহ্য করো কেন? তুমি মাথা গরম করো না। জিতু শান্ত গলায় বলল, কেন করব না? একটা ফালতু লোক এই চিরাগ আমায় নাকি বিয়ে করতে চায়। ক্যান ইউ বিলিভ দ্যাট? বিয়ে ওকে, তার উপরে এমন অমানুষ। এতে মাথা গরম না হলে মাথা থাকার দরকার আছে কোনো? জিতু কি বলবে বুঝতে না পেরে চুপ করে গেল। উসমিল বলল, আর একটা কারণেও মাথা খুব গরম হয়ে আছে আমার, প্রচন্ড গরম। কেন? জিতু অবাক হলো। আবার নতুন কি শুনতে হবে রে বাবা? উসমিল ভুরু কুঁচকে কোমরে হাত দিল। তারপর কেটে কেটে বলল, সকালে দেখে গেলে আমার জ্বর, কিন্তু একবারও তো সারাদিনে ফোন করে খবর নাওনি কেমন আছি। আর এখন এসেও তো জিজ্ঞেস করনি কিছু। এরপরও জিজ্ঞেস করছো কেন মাথা গরম? শেষ হল শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস
কম্পাসের 4র্থ পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।